যেটা আমরা শুধুমাত্র কমন একটা কনফিগারেশন দেখে আসছি, সেই রূপগুলো আমরা টেবিল করতাম, টেবিল করে আমরা ডিফারেন্ট ইকুয়েশন বের করে সেই ইকুয়েশনগুলো সলভ করে আমরা আউটপুট প্যারামিটার সবগুলো বের করে ফেলতাম, তাই না? খুবই সিম্পল ছিল। বাট আমরা যখন এসি অ্যানালাইসিস করতে যাব তখন অ্যাকচুয়ালি আমাকে ট্রানজিস্টর যেটা আমরা ইউজ করতেছি বিজিটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর, তাকে একটা মডেল দিয়ে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, একটা মডেল দিয়ে রিপ্লেস করতে, একটা ইলেকট্রিক্যাল মডেল দিয়ে রিপ্লেস করতে হবে। এখন মডেল জিনিসটা কি? ঠিক আছে, মডেল হচ্ছে এমন একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি ট্রানজিস্টরের যে বিহেভিয়ার তাকেই রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, বুঝে গেছে? যেমন আমরা মানসিক মডেল আছে, হিউম্যান মানসিক মডেল আছে, আফ্রিকান মডেল, ইউরোপিয়ান মডেল, মানুষের কিন্তু মডেল নাই। ঠিক আছে, হিউম্যান বিং এর কিন্তু কোনো মডেল নাই। বাট আমরা ধরে নিতে পারি একটা রোবট, একটা মানুষ যতগুলো কাজ করতে পারে, যেভাবে কাজ করে, যে ফাংশনগুলো করে, একটা রোবট কি সবগুলো ফাংশন একসাথে করতে পারে? পারে। কিছু কিছু রোবট অনেকগুলো ফাংশন করতে পারে, কিছু কিছু রোবট শুধুমাত্র একটা দুটো ফাংশন করতে পারে, তাই না? সেক্ষেত্রে আমি কি রোবটটাকে কি আমি মানুষের উপর হিউম্যান মডেল করতে পারি? পারি। বা ট্রানজিস্টর যেটা, সেটাকে যদি আমি এমন একটা মডেল দিয়ে এমন কিছু সার্কিট এলিমেন্ট দিয়ে রিপ্লেস করি যেটা অ্যাকচুয়ালি ট্রানজিস্টরের যে অ্যাকচুয়াল বিহেভিয়ার তাকে রিপ্রেজেন্ট করবে, তখন আমরা সেটাকে বলতে পারি মডেল। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল মডেল বলতে পারি অথবা ইলেকট্রিক্যাল যাই বলে না। সহজ কথা হচ্ছে ট্রানজিস্টরের যে অ্যাকচুয়াল বিহেভিয়ার সেটা রিপ্রেজেন্টেশনই হচ্ছে একটা মডেল। তো এরকম অ্যাকচুয়ালি তিন ধরনের মডেল আছে, এটাকে আমরা স্মল সিগন্যাল অ্যানালাইসিস বলি। তো এই ধরনের তিন ধরনের মডেল আছে, একটা হচ্ছে আরই মডেল, ঠিক আছে, আরেকটা হচ্ছে হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল, হাইব্রিড পাই মডেল। সো প্রথম দুইটা মডেলই আমরা তোমাদের অ্যাকচুয়ালি দেখাবো। থার্ড যে মডেলটা এটা অ্যাকচুয়ালি দেখাবো না, খুব বেশি একটা, শুধুমাত্র মডেলটা কি সেটাই দেখাবো। বাট প্রথম দুটো মডেল নিয়ে আমরা বেসিক্যালি কাজ করব। প্রথম দুটো মডেল ইউজ করে আচ্ছা কিভাবে এসি অ্যানালাইসিস করতে পারি সেটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা একটু দেখে নিই যে কিভাবে কি করতে হয়। এখন একটু খেয়াল করে দেখো, আমরা যখন ডিসি বায়াসে দেখাচ্ছিলাম তখন আমাদের ফার্স্ট কাজ ছিল কি, আমরা সার্কিট এসি রাখতাম। আমরা যখন ডিসির ইমপ্যাক্ট বা ডিসির জন্য যে রেসপন্স সেটা যখন দেখে আসছি, সার্কিটে কি আমরা এসি কে রাখতাম? না। এসি থাকতো? কেন থাকতো না? কারণ ডিসির জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, আর এসি গুলো ক্যাপাসিটরের থ্রু কানেক্ট হতো। সো ক্যাপাসিটরের রিঅ্যাক্ট্যান্স তখন হয়ে যেত কি অনেক হাই, যার কারণে এসি গুলো তখন সার্কিট থেকে বাদ হয়ে যেত, উপরে লুপ হয়ে যেত। বাট আমরা যখন এসি অ্যানালাইসিস করব তখন আমরা কি ডিসি কে রাখবো? না। রাখবো? আমরা এখানে কাইন্ড অফ সুপারপজিশন করে আমরা করতেছি না, আমরা ডিসির জন্য রেসপন্স দেখে আসছি, এখন এসির জন্য দেখব। অ্যাকচুয়ালি দুটো রেসপন্স একসাথেই হয়, ঠিক আছে, দুটো অ্যাকচুয়ালি একসাথে অপারেট করে। তাহলে কি করতে হবে? ফার্স্ট অফ অল ডিসিটাকে ইগনোর করতে হবে, ডিসিটাকে আমাদের কনসিডারেশন থেকে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য কিছু প্রসেস, কিছু স্টেপ আমাদের ফলো করতে হবে। ফার্স্ট স্টেপটা কি দেখো তো, setting all DC sources to 0 and replacing them by a short circuit equivalent. মানে যেখানে DC সোর্স থাকবে, সাপ্লাই থাকবে, সেটাকে আমি কি করে দিব? 0 করে দেব, গ্রাউন্ড করে দেব, এবং রিপ্লেস করব একটা শর্ট সার্কিট। এক নাম্বার রুল। সেকেন্ড রুল হচ্ছে ক্যাপাসিটর যেগুলো থাকবে, ক্যাপাসিটর ডিসিতে কাজ করে না, বাট এসিতে কিন্তু কাজ করে। সো ক্যাপাসিটরগুলোকে আমি কি দিয়ে রিপ্লেস করব? শর্ট সার্কিট ইকুইভ্যালেন্ট দিয়ে। তিন নম্বর হচ্ছে ক্যাপাসিটর গুলো শর্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করার পর আমার যদি কোনো এলিমেন্ট বাইপাস হয়ে যায়, সেই এলিমেন্টটাকে আমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, বাইপাস কখন হয়, কিভাবে হয় সেটা আমরা দেখব। 4 নম্বর হচ্ছে এইগুলো, এই কাজগুলো যে করলাম, এই কাজগুলো করার পর আমার সার্কিটটাকে সুন্দর করে নতুন করে রিড্র করতে হবে, এটা আমার বুঝতে সুবিধা হয়। এটাকে আমরা বলছি তখন এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা কোন ধরনের বায়াসিং বলতো? এখানে যে সার্কিটটা দেওয়া আছে এটা কোন ধরনের বায়াসিং? দেখি পারার কথা, এটা কোন ধরনের বায়াসিং দেখো তো, সার্কিটটা দেখি বাকিটা কি বলছে, কোন ধরনের বায়াসিং? আমরা শুধু একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। সো আনসার করা খুব সহজ, যদি অনেকগুলো দেখাতাম তাহলে একটু কনফিউশন থাকবে। আর যেহেতু ক্লিয়ার দেখা হয়েছে, বড় তো এটা কোন ধরনের বায়াসিং? এই সার্কিটটা দেখে, এই সার্কিটটা দেখে, এখানে ডিসি এসি দুটোই আছে, ঠিক আছে। তো দেখে বলতে কোন ধরনের বায়াসিং? এটিকে ফিক্সড বায়াস। ফিক্সড বায়াস হলে এমিটার টার্মিনালের পর
রেজিস্ট্যান্স থাকবে না, এখানে রেজিস্ট্যান্স আছে, সেটা ফিক্সড বায়াস না, ঠিক আছে। এখন এমিটারটা আমরা রেজিস্ট্যান্স থাকলে কি সেটা এমিটার বায়াস হয়ে যাবে? এখানে দেখো বেসটা আমাদের দুটো রেজিস্ট্যান্স আছে, একটা ভিসিসির সাথে কানেক্টেড আর একটা সাথে কানেক্টেড। সো এটা হচ্ছে একটা ভোল্টেজ ডিভাইডার বায়াস, ঠিক আছে। সো এই সার্কিটটাতে এখন আমরা রুলস গুলো অ্যাপ্লাই করি। ফার্স্টে কি করতে হবে? ডিসি কে কি করতে হবে? শর্ট করতে হবে, ডিসি কে 0 করে দিতে হবে। 0 দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? আমার তো গ্রাউন্ড হয়ে যাচ্ছে না? স্যার গ্রাউন্ড। এই ভিসিসি টা কি গ্রাউন্ড হচ্ছে? यस স্যার। হচ্ছে। সেকেন্ড কাজ কি করব বলো তো? আচ্ছা রিপ্লেসিং করতে হবে। ক্যাপাসিটরগুলো কি করতে হবে? শর্ট করে দিতে হবে। তো ক্যাপাসিটরগুলো শর্ট করে দিতে, এই ক্যাপাসিটর কি শর্ট হচ্ছে? এটা শর্ট হচ্ছে? यस স্যার। এইটা শর্ট হচ্ছে? यस স্যার। হচ্ছে কিনা বলো? यस স্যার। আর বলে দেখো। তো এই ক্যাপাসিটরটা যখন শর্ট হচ্ছে তখন বলো তো কারেন্ট যখন এখান দিয়ে আসবে সে কি এই বেস দিতে হবে নাকি শর্ট সার্কিট? গ্রাউন্ডে চলে যাবে। গ্রাউন্ডে চলে যাবে। শর্ট সার্কিট চলে যাবে? यस স্যার। তার মানে কি কারেন্ট এখানে এই এলিমেন্ট অ্যাকচুয়ালি বাইপাস হয়ে যাচ্ছে না? यस স্যার। হচ্ছে। কারেন্ট এখানে এসে সে অ্যাকচুয়ালি এই রেজিস্ট্যান্স দিয়ে না যেয়ে সে ডান দিক থেকে গ্রাউন্ডে চলে যাচ্ছে। তার মানে কি আমার এই এলিমেন্টটা বাইপাস, এটা নাই। বুঝা গেছে? यस স্যার। না আবার বলছি একটু ঢুকতেছে বলছি আবার বলছি। দেখ আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডিসি যেটা থাকবে সেটা আমরা ডাউন করে দিই, ঠিক আছে। ক্যাপাসিটর গুলো শর্ট করব, ক্যাপাসিটর গুলো শর্ট করার পর দেখবো যে কোনো এলিমেন্ট বাইপাস হচ্ছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে আমরা এই ক্যাপাসিটরটা শর্ট করে দিচ্ছি, তো এই এলিমেন্টটা বাইপাস হয়ে যাচ্ছে। কারেন্ট তখন আর এখান দিয়ে এই রেজিস্ট্যান্সের গ্রাউন্ডে না গিয়ে ডিরেক্টলি এখান দিয়ে ওখানে চলে যাবে। কেন? কারণ কারেন্ট হচ্ছে অলওয়েজ যেখানে রেজিস্ট্যান্স কম সেখান দিয়ে ফ্লো করে। তাহলে আলটিমেটলি এই রেজিস্ট্যান্সটা কি থাকবে তখন আর? না। সার্কিটে থাকবে না। সার্কিটে আমি সুন্দর করে ড্র করে তা দেখি কি হয়। এই এলিমেন্টটাকে বাদ দিয়ে আর এই যে রেজিস্ট্যান্স ছিল এটাকে বাদ দিয়ে যদি আমি ড্র করি তাহলে দেখি কি হয়? यस স্যার। হয় না? यस স্যার। এখন এই যে ফর্মটা আমরা দেখতে পাচ্ছি আমরা কখনো এই ফর্মে রাখবো না। কেন রাখবো না? কারণ উপরে একটা গ্রাউন্ড নিচে একটা গ্রাউন্ড, তাই না? উপরে গ্রাউন্ড আছে না এখানে দুইটা यस স্যার। ফিজিক্সের জন্য, আবার নিচেও কি আছে? Ground. গ্রাউন্ড আছে। তো আমরা কি দুইটা গ্রাউন্ড রাখি একটা সার্কিটে কখনো? না, স্যার। একটা সার্কিটে কখনো দুইটা গ্রাউন্ড হয়? না স্যার। একটা সার্কিটে অলওয়েজ একটাই গ্রাউন্ড হয়। তাহলে এই জিনিসটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি, এটাকে নিচে নিয়ে আসতে পারি। প্যারালাল করে দিতে। তাহলে দেখো তো এটার সাথে এই দুটো মাথা একসাথে কানেক্টেড, আর এটা লেজ এখানে আছে, এটা লেজ এখানে আছে। তাহলে দুইটা লেজ কি একসাথে চলতে আসছে না? তো দেখো তো এই R1 আর R2 কি প্যারালাল হয়? यस স্যার। এটাকে কি করব? এটাকে সিম্পল টান দিয়ে গ্রাউন্ডের সাথে দিয়ে দিব। বুঝা গেছে? यस স্যার। বুঝতে পারছো? তো দেখো তো সাইকেল দেখতে গেলে ঘুমা এখন দেখতে গেলে ঘুমা R1 and R2 কিন্তু প্যারালাল করার পর একটা থাকে না? यस স্যার। তাহলে এই সার্কিট দেখতে গেলে ঘুমা यस থাকে না বলো? यस স্যার। এরকম হয় না? এই যে সার্কিটটা এটা আমরা বলছি AC ইকুইভ্যালেন্ট সার্কিট। কেন এটাকে AC ইকুইভ্যালেন্ট বলছি? কারণ এখানে there is no DC in this circuit, শুধুমাত্র AC আছে। এটাকে আমরা বলছি AC ইকুইভ্যালেন্ট সার্কিট। ক্লিয়ার? তো আমরা যখন AC অ্যানালাইসিস করব আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কনফিগারেশন যেটা হোক না কেন, আমরা তো শুধু ভোল্টেজ ডিভাইডার বাইসিং জন্য দেখলাম, সেখানে কি ফিক্সড বাইসিংও থাকতে পারতো, এমিটার বাইসিং থাকতে পারতো, অন্য কনফিগারেশনও থাকতে পারতো, বা সেটা কোনো সিলেবাস নাই। ঠিক আছে? কনফিগারেশন যেটা হোক না কেন আমার ফার্স্ট কাজ হচ্ছে আমাকে AC ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে হবে। ক্লিয়ার? यस স্যার। এই প্রতিটা পার্টের জন্য কিন্তু আলাদা করে মার্কস থাকে। ঠিক আছে? আমাদের ফাইনাল এক্সামে যে কোশ্চেন হয় সেই কোশ্চেনে কিন্তু অনেক ব্রেকডাউন থাকে। আমরা যদি পার্শিয়াল মার্কিং না করি তাহলে তোমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা মোটামুটি খুব ভালো করে পার্শিয়াল মার্কিং কিন্তু করি। সো তোমাদের এসি অ্যানালাইসিস করবা, এই এসি ইকুইভ্যালেন্ট সার্কিট পর্যন্ত ড্র করার জন্য কিন্তু আলাদা মার্কস থাকে। ঠিক আছে? তো তোমরা আনসার করার সময় এমনভাবে আনসার করবা যাতে প্রতিটা স্টেপে মানে আমাদের যে ভিজুয়াল হয়। অনেক স্টুডেন্ট কি করে সার্কিটও ড্র করে না, মানে সার্কিট খাতায় আনসার করছে ঠিকই আর কোনো সার্কিট ড্র করে না। সার্কিট ড্র না করে ইকুয়েশন লিখে শেষ ব্যাখ্যা হচ্ছে, বাট ইকুয়েশনগুলো ভুল। ঠিক আছে? ইকুয়েশনগুলো ঠিক মতো লিখে নেয়, আনসারও ভুল আসছে, সেই দিকে মার্কস দেওয়ার কোনো অপশন থাকে
সেই জায়গায় সে যদি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে, সার্কিট ডায়াগ্রামটা ড্র করে কিছু স্টেপ আগায়, তার জন্য কিন্তু পাশের মার্কিং থাকে। বুঝা গেছে? তো পরীক্ষা তোমরা স্টেপ ওয়াইজ ফলো করে আনসার করবে। এখন এসি অ্যানালাইসিস যেটা, সেটাকে কিন্তু আমরা স্মল সিগন্যাল অ্যানালাইসিস বলি। আর এখানে আমাদের ইনপুটটা খুব ছোট থাকে, এজন্য এটাকে আমরা স্মল সিগন্যাল অ্যানালাইসিস বলি। আর এই স্মল সিগন্যাল অ্যাপ্লাই করলে তার যে রেসপন্স, এটা আমরা বলি স্মল সিগন্যাল অ্যানালাইসিস। এখন এতটুকু পর্যন্ত কাজটা খুব সিম্পল, খুব সহজ। তারপরে কি হচ্ছে, এখানে দেখো এই ট্রান্সফার রয়েছে না, এই ট্রান্সফার সিম্বল না, ইয়েস স্যার। তাই না? এখন কি করতে হবে, এই ট্রান্সফারটাকে আমাকে একটা মডেল দিয়ে রিপ্লেস করতে হবে। মানে কি, মানে হচ্ছে ট্রান্সফারটাকে আমি তুলে ফেলি, এটা থেকে সরাই দিয়ে তার জায়গায় তার মতোই বিহেভ করে এমন কিছু সার্কিট এলিমেন্ট নিয়ে আসবে যেটাকে আমরা বলছি মডেল। ক্লিয়ার? তো আমরা ফার্স্ট আরএ ট্রান্সফার মডেলটা দেখবো, তারপর হচ্ছে হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল দেখবো, আর হাইব্রিড পাইটা আমরা বেশি সামনে যাবো। তো আমরা যদি দেখি ফার্স্ট একটু দেখি, ফার্স্ট আমরা আরএ ট্রান্সফার মডেলটা দেখবো। এখন কোন একটা জিনিসকে মডেল দিয়ে রিপ্লেস করতে তার বিহেভিয়ারটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তো ট্রান্সফার বেসিক্যালি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। যেমন একটু যদি মনে করে দেখো, আমরা তো অলওয়েজ কমন এমিটার কনফিগারেশন দিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু কোনো কনফিগারেশন দেখি না। কমন এমিটার কনফিগারেশনের জন্য আইসি গুলো কি ছিল? বিটা আইবি। বিটা আইবি ছিল। এখানে আইসি তে কি ছিল? কালেক্টর কারেন্ট অথবা এটাকে আমরা আউটপুট চাই। কমন এমিটার কনফিগারেশনের জন্য কালেক্টরটা হচ্ছে আউটপুট আর বেস হচ্ছে ইনপুট। আইবি তে কি ছিল? ইনপুট কারেন্ট। এখন আমি যদি আইপি চেঞ্জ করি তাহলে আমার আইসি চেঞ্জ হচ্ছে, বুঝতে পারতেছো? ইয়েস স্যার। আমি যদি আইপি চেঞ্জ করি তাহলে আমার আইসি চেঞ্জ হচ্ছে, মানে কি আমার আউটপুট যেটা সেটা কার জন্য চেঞ্জ হচ্ছে? ইনপুটের জন্য। ইনপুটে কারেন্টের জন্য, ঠিক আছে? ইনপুটে কারেন্টের জন্য আউটপুটে কি হচ্ছে? কারেন্ট চেঞ্জ হচ্ছে। আইসি যখন চেঞ্জ হচ্ছে আবার অটোমেটিক্যালি কি চেঞ্জ হয়ে যাচ্ছে? ভিসি, কারণ ভিসি ইকুয়েশন কি ছিল বলতো? ভিসি মাইনাস আইসি ইনটু আরসি, ঠিক আছে? দ্যাট মিন্স আমরা যদি ইনপুটের ইনপুট কারেন্ট মানে কম্পারেটিভ কনফিগারেশন গুলো যাই বলি, ট্রানজিস্টরের জন্য যদি তার ইনপুট কারেন্ট চেঞ্জ করি তাহলে তার আউটপুট কারেন্ট চেঞ্জ হয়, ঠিক আছে? এইজন্য আমরা এটাকে বলি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। বিজিটি শেষ হওয়ার পরে আমরা ফেটে যাব, ঠিক আছে? ফেট মানে হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর ফেট এগুলো সবই একই ফ্যামিলির মধ্যে পড়ে, ঠিক আছে? তো ফেটে যখন যাব তখন আমরা দেখব সেখানে অ্যাকচুয়ালি ইনপুট সাইডে ভোল্টেজ চেঞ্জ করলে কারেন্ট চেঞ্জ হয়, ঠিক আছে? তখন আমরা এইজন্য সেটাকে আমরা বলেছি ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে হচ্ছে কারেন্ট চেঞ্জ হলে আউটপুট কারেন্ট ভোল্টেজ চেঞ্জ হয়, আউটপুট চেঞ্জ হয়। এটা এটাকে আমরা বলছি কারেন্ট কন্ট্রোল ডিভাইস। সো তুমি এই কারেন্ট কন্ট্রোল ডিভাইসকে যদি একটা মডেল দিয়ে রিপ্লেস করতে চাও সেখানে অবশ্যই কি থাকতে হবে বলো? একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইসকে তুমি যদি একটা মডেল দিয়ে রিপ্লেস করতে চাও তাহলে সেখানে কি থাকতে হবে? ভোল্টেজ সোর্স রেজিস্ট্যান্স। কারেন্ট সোর্স থাকবে না ভোল্টেজ সোর্স থাকবে? কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স থাকবে। একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইসকে সাপোজ আমি এখন তারা লেকচার দিচ্ছি, ঠিক আছে? আমার কাজ হচ্ছে তোমাদের একটা কিছু পড়ানো বা বোঝানো। আমাকে যদি কোনো কিছু রিপ্লেস করতে চাও, একটা রোবট রিপ্লেস করতে চাও, সেই রোবটের কাজ কি হবে? পড়ানো। এখানে সে লেকচার দাও, তাই না? সো আমি যদি কারেন্ট কন্ট্রোল বিহেভিয়ার কে মডেল দিয়ে রিপ্লেস করতে চাই তাহলে আমার এমন কোনো জিনিস আনতে হবে যেটা অ্যাকচুয়ালি কারেন্টকে কন্ট্রোল করবে, তাই না? সো কারেন্টকে যে কন্ট্রোল করবে সেটার জন্য তো কারেন্ট লাগবে, লাগবে না? আর কি লাগবে? তাকে কন্ট্রোল করার জন্য কোনো একটা এলিমেন্ট লাগবে। দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কি কারেন্ট লাগবে, আর তাকে কন্ট্রোল করার জন্য কোনো একটা এলিমেন্ট আমাদের লাগবে। সো আমরা জানি আমরা কি কারেন্ট যেহেতু লাগবে, কি লাগবে বলতো? কারেন্ট যেহেতু লাগবে আমাদের কারেন্ট সোর্স লাগবে, এবং এটাকে যদি কন্ট্রোল করতে চাই তাহলে আমরা লাস্ট মিডটার্মের আগে আমরা দেখে এসেছি ডায়োড বেসিক্যালি ওয়ার্কস এজ সুইচ, তাই না? মানে সে অন হতে পারে অফ হতে পারে। এখন মানে কি অন অফ হওয়া মানে কি? সে অ্যাকচুয়ালি কারেন্ট
পাস করতে পারে, আবার কি করতে পারে, অফ করে দিতে পারে। সো আমি যদি এমন একটা সার্কিট নিয়ে আসতে পারি যেখানে আমার একটা কারেন্ট সোর্স থাকে এবং একটা ডায়োড থাকে, তাহলে কি কারেন্টকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে? যাচ্ছে কিনা বলো? ইয়েস স্যার। একটা কারেন্ট সোর্স যদি নিয়ে আসতে পারি আর একটা ডায়োড যদি নিয়ে আসতে পারি, ডায়োডটা যখন অন হচ্ছে কারেন্ট ফ্লো করবে, ডায়োডটা যখন অফ হচ্ছে কারেন্ট ফ্লো করবে না। সাম কাইন্ড অফ কন্ট্রোল দেখে আনা যাচ্ছে। তো আমরা সেটাই করব। দেখো এটা হচ্ছে ট্রানজিস্টরের ইনপুট সাইড, তাই না? তারপরে দেখো এখানে আই এর সাথে যে বি, এটা ছোট আকার আছে, তারপর ভিবিই এগুলো সব ছোট আকার হয়ে গেছে, তাই না? বাট আমরা তো ডিসি অ্যানালিসিস করে আসছি, এগুলো সব বড়তে লিখতাম না আমরা, মনে আছে? বড়তে লিখতাম না। তো যেখানে তুমি ছোট আকার লিখে দিবা, এই ছোট আকার লেখা দিয়ে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে এখানে অ্যাকচুয়ালি এসি অ্যানালিসিস করা হচ্ছে। সাবস্ক্রিপ্ট গুলো সব ছোট আকার। আমরা যে বইটা ফলো করতেছি ফরেস্টের বই, সেখানে অ্যাকচুয়ালি এসি অ্যানালিসিসের জন্য সাবস্ক্রিপ্ট যেগুলো আছে সবগুলো ছোট আছে, এই জন্য এখানে সব ইংলিশ ছোট দিয়ে করেছে। তো আমরা জানি যে ইনপুট সাইডে এখানে যে কারেন্ট ফ্লো করে যাচ্ছে আইডি, আর বেস টু এমিটার যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিডি, ঠিক আছে? এখন এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দা ইনপুট সাইড অফ দ্য ডিসি ট্রানজিস্টর উইথ ডায়োড। এখানে আমরা কি করলাম, এখানে দেখো ট্রানজিস্টরটা সরাই ফেললাম, এই বেস এবং এমিটারের মধ্যে আমি কি নিয়ে আসছি, একটা ডায়োড নিয়ে আসছি। তারপরে দেখো এই কারেন্ট এরকম ছিল না, এখান দিয়ে একটা যাচ্ছে আর এটা কি আইডি বেস তো এরকম ছিল না, এটা এমপিএন আছে নাকি কি এমপিএন আছে, এমপিএন আছে, কারেন্ট বেস গুলো এরকম ছিল না। তো আমি কি করলাম, এই বেস এবং এমিটার মাঝখানে, বেস এবং এমিটার, এটা কি বেস টার্মিনাল, এটা কি এমিটার টার্মিনাল, মাঝখানে একটা কি নিয়ে আসলাম, ডায়োড নিয়ে আসলাম। এবার একটু আউটপুট সাইডে চলে আসি। আউটপুট সাইডে কি দেখো তো, এখানে কি আছে, কালেক্টর আছে না, কারেন্ট দিকে কারেন্ট ফ্লো করে না, এই কারেন্ট ফ্লোর জায়গায় এখানে আমি কি নিয়ে আসলাম, একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স নিয়ে আসলাম। কারেন্ট সোর্স আমরা জানি সোর্স অ্যাকচুয়ালি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো আমি এখানে কি নিয়ে আসলাম, একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স নিয়ে আসলাম, বুঝা গেছে? দেখো এটা আমরা বলছি কি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কেন? এখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা কি কার উপর ডিপেন্ডেন্ট, বিটা আইডি, কেন? আমরা জানি আইসি কি বলো তো, বিটা কি না, তাহলে এটা হলো দেখো এখানে কত লেখা আছে, বিটা। তাহলে দেখো তো এখানে কারেন্ট আছে, এখানে আবার কি আছে, ডায়োড। তার মানে কি এই কারেন্টটাকে এই ডায়োডের মাধ্যমে কন্ট্রোল করা যাচ্ছে। তো ট্রানজিস্টর বিহেভিয়ার কি সে রিফ্লেক্ট করে, মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেশন আমরা ধরতে পারি। এখন এই জিনিসটা যদি আমরা ডায়োড সিম্পলিফিকেশন করি তা দেখতে হয় এরকম, ঠিক আছে? ডায়োডটাকে আমরা রাখবো না, আমরা যখন ডায়োড নিয়ে ম্যাথ সলভ আসছি আমরা ডায়োড সাইড লিখে দিতাম না স্যার। কি করতাম, ভোল্টেজ সোর্স রিপ্লেস করতাম, ফর প্র্যাকটিক্যাল ডায়োড অফ হলে ওপেন সার্কিট, ঠিক আছে? আমরা এখানে কি করতেছি, ডায়োডটাকে তার যে এসি রেজিস্ট্যান্স, ডায়োডের দুটো রেজিস্ট্যান্স ছিল না, একটা হচ্ছে এসি রেজিস্ট্যান্স আর এসি রেজিস্ট্যান্স, আমরা তো ডায়নামিক বা স্ট্যাটিক ডায়নামিক যেটা বলে না, আমরা তো ডায়নামিক রেজিস্ট্যান্স দিয়ে নাম লিখতেছি। এখন এই ডায়নামিক রেজিস্ট্যান্সের নামটা তো জানি আমরা সবাই আরই, তাই না? এটা যেহেতু এমিটার টার্মিনাল সেজন্য এখানে রেজিস্ট্যান্সের নাম হচ্ছে আরই। এই আরই নাম অনুযায়ী এই মডেলটার নাম করা হয়েছে আরই ট্রানজিস্টর মডেল, ঠিক আছে? তাহলে এটি বুঝতে পারছো কেন কারেন্ট সোর্স আসছে আর কেন রেজিস্ট্যান্স আসছে, বুঝে গেছে? এখন এই জিনিসটাকে আমরা চাইলে আরেকটু সিম্পলিফিকেশন করতে পারি, এরকম আমি যদি রেখে দিই তা দেখতে অসুবিধা। আমরা যদি এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফিকেশন করি, তো সিম্পলিফিকেশন করলে দাঁড়াচ্ছে কি, বেস এবং এমিটার মাঝখানে কি ছিল বলো তো, রেজিস্ট্যান্স ছিল না, ছিল? সেই রেজিস্ট্যান্সে কি ছিল, আরই, বিটা কি অবস্থা সেটা পরে বলছি। আর কালেক্টর এবং এমিটার তার মাঝখানে কি ছিল, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ছিল, ছিল না? ইয়েস স্যার। তাহলে আমরা কারেন্ট এবং এমিটার মাঝখানে নিয়ে আসলাম কি, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এবং এমিটারটা কোথায় ছিল, কি করা ছিল, গ্রাউন্ডে ছিল। গ্রাউন্ডে ছিল। জানিস তাহলে ওইটা দেখতে সিম্পল লাগে নাকি এটা সিম্পল লাগে, এটা দেখতে এটা কি সিম্পল? তাহলে কি থাকবে, জাস্ট মনে রাখতে হবে বেস এবং এমিটার মাঝখানে কি থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে। কালেক্টর এবং এমিটার মাঝখানে কি থাকবে, একটা কারেন্ট ভোল্টেজ সোর্স, বুঝে গেছে? ঠিক আছে, বুঝতে পারছো? যদিও আমরা আরেকটু সামনে যাবো, সেখানে আরো চলে আসবে।
খেয়াল করে দেখো আমাদের আমরা যখন এসি অ্যানালাইসিস করি তখন আমাদের মেইন কনসার্ন হচ্ছে ইনপুট ইম্পিডেন্স আউটপুট ইম্পিডেন্স আর আউটপুট ভোল্টেজ বের করা এবং সেটা থেকে গেইন বের করা। তো দেখ ট্রানজিস্টরের ইনপুট ইম্পিডেন্স এটা স্টুডেন্টরা প্রায়শই ভুল করে। ইনপুট ইম্পিডেন্স অলওয়েজ ট্রানজিস্টরের এই এখানে হয়, ঠিক আছে? এটা একটু আজকে ক্লাসে যদি অ্যাটেন্ডেন্স করো তারপর একটু এক্সপ্লেইন করে দিই। সাপোজ এখানে আমি একটু রেজিস্ট্যান্স অ্যাড করলাম, এটা আমি করলাম R1, এটা আমি করলাম R2, ঠিক আছে? এখন যখন তোমাকে বলবে জেটাই বের করতে, জেটাই মিন্স যদি সেটা এখানে ইন্ডিকেট করা থাকে, জেটাই মিন্স এই রেজিস্ট্যান্স তিনটা রেজিস্ট্যান্স আছে না, তিনটা ইকুইভ্যালেন্ট যেটা সেটা, ঠিক আছে? যদি তোমার এখানে ইন্ডিকেট করা থাকে আর আপনি যদি এখান থেকে তাকাই তাহলে আমি এই দুটো রেজিস্ট্যান্সকে প্যারালাল দেখতে পাচ্ছি না, এই তিনটা রেজিস্ট্যান্স যদি প্যারালাল করে একটা চলে আসবে। এখন এই জিনিসটা আমি এখানে দিলাম, এই জিনিসটা দিলাম আমি এখানে, তখন আবার যেটা কি হবে বলুন, এইটা এবং এইটা প্যারালাল। বুঝতে পারছো আমার কথা? এইগুলো বুঝতে হবে। আর যদি এখানে দেই একটা এখান থেকে শুধুমাত্র এটা বুঝা গেছে? এখন ট্রানজিস্টরের যে ইনপুট ইম্পিডেন্স সেটা অলওয়েজ বেস এবং এমিটার টার্মিনাল মাঝখানে যে রেজিস্ট্যান্স থাকে সেটাই হয়, ঠিক আছে? আমরা যখন ম্যাথ করব সামনে আরো আমরা দেখব। তাহলে দেখ এখানে আমি যদি জেটাই বের করতে চাই, জেটার জন্য মোটামুটি একটা ইকুয়েশন আমি লিখতে পারি, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট। যেহেতু ইম্পিডেন্সের জন্য ফর্মুলা কি ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট, এখন জেটার হচ্ছে ইনপুট ইম্পিডেন্স না মানে ভোল্টেজ না ডিভাইড বাই তার যে কারেন্ট হচ্ছে সেটা কারেন্ট কি ইনপুটের কারেন্ট ভোল্টেজটা কি VI, তাহলে কি লিখতে পারি VI ডিভাইড বাই IB লিখতে পারি, হয় না? VI ইকুয়াল IB লিখতে। এখন একটু খেয়াল করে দেখো এই VI মানে কি, VI মানে কি VB বোঝাচ্ছে না, বেস টার্মিনাল ভোল্টেজ। আগে সার্কিট খেয়াল করে দেখো এই যে দেখো তো এই VI আর VB কি সেম না, তাহলে আমি VI এর জায়গায় কি VB লিখতে পারি, তাহলে দেখো এটা কি লিখলাম, দেখো তো VI এর কি লিখলাম VB, IB যাচ্ছে না তাই আছে। এখন VBE টা হচ্ছে বেস থেকে এমিটারের ভোল্টেজ। এখন এমিটার কে রেজিস্ট্যান্স ছিল না, সেটা আমরা নাম দিয়েছিলাম কি RE নাম দিয়েছিলাম না, তাহলে এটা কি লেখা যায় IE * RE লেখা যায়? VBE টা কি IE * RE লেখা যায়? এখন এই I টা ইকুয়াল টু IC প্লাস IB লেখা যায়? আমরা দেখে আসছি আর এই সবগুলো আছে RE ইকুয়াল টু কি IB প্লাস IC, যেগুলো ট্রান্সফারের জন্য এই কত সূত্র, ঠিক আছে? এখন IC জায়গা কি আমরা বিটা লেখা যায়, লিখতে পারি? তাহলে কিছু উদাহরণ দিয়ে দেখো তো বিটা IB প্লাস IB ইনটু RE, এখান থেকে যদি আমি IB টা কমন নেই তার মানে কি বিটা প্লাস 1 ইনটু IB ইনটু RE, তো এটা পেলাম কি VBE। তাহলে আমার কাজ হচ্ছে জেটাই বের করা। তো জেটা বের করতে হবে কি ফর্মুলাটা হচ্ছে কি VB ডিভাইডেড বাই IB। তাহলে VB যেটা পেলাম সেটা এখানে বসালাম, নিচে কি থাকবে IB, এই IB এর কাটাকাটি জানা যায়, তাহলে জেটা ইকুয়াল টু থাকে কি তোমরা দেখো তো বিটা প্লাস 1 ইনটু RE। এখন এটা কি ইকুয়াল টু বিটা RE লেখা যায়? আর বিটা বলতে জানি আমরা টিপিক্যালি অনেক বড় হয়, তো এটা সাথে প্লাস 1 কারণ যে কথা না করে একই কথা, তো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু লিখতে পারি বিটা আর এই জন্য দেখো এখানে এই জেটাই এখানে এই জায়গাটা একটু চলে আসছে, এটা যদিও বড়টা কি ছিল RE, বাট এখানে চলে আসছে কি বিটা আর সলভ করার পর এটা চলে আসছে তোমার বিটা। বুঝা গেছে? এটাকে আমরা বলছি RE ট্রানজিস্টর মডেল, এটাকে আমরা নাম দিয়েছি দেখো এটা কারণ ভাবে দেখো করা হচ্ছে, যেটা আমরা বলছি ইমপ্রুভ BJT ইকুইভ্যালেন্স সার্কিট। আসলে যদি আমরা চলে আসি স্যার ডায়োডের মধ্যে রেজিস্ট্যান্স কেন হচ্ছিল এটা স্যার আগে ডায়োডে অ্যাকচুয়ালি দুই ধরনের রেজিস্ট্যান্স থাকে, একটা হচ্ছে ডিসি রেজিস্ট্যান্স এবং একটা হচ্ছে এসি রেজিস্ট্যান্স, ঠিক আছে? মানে ডায়োডকে চাইলে আমরা রেজিস্ট্যান্স দিয়েও এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে? আমরা যেটা এখন এসি অ্যানালাইসিস করতেছি এই জন্য তার এসি রেজিস্ট্যান্স দিয়ে আমরা সেটাকে এক্সপ্রেস করতেছি। যদি শুধু ডায়োডে দিতাম সেটা সলভ করে যেত না, কারণ আমাদের সলভ করতে গেলে কি লাগবে, রেজিস্ট্যান্স লাগবে, ইন্ডাক্টর লাগবে, ক্যাপাসিটর লাগবে, এই জন্য আমরা তাকে রেজিস্ট্যান্স দিয়ে এক্সপ্রেস করবো।
আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে সেই ফাইনাল মডেল। তার আগে দুটো স্লাইড আছে, সেখানে আর্লি এফেক্ট অনেক কিছু আছে যেগুলো তোমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন নাই। আমাদের প্রচুর তোমাদের অ্যাকচুয়ালি স্মল স্কেল অ্যানালিসিস যেটা অ্যাকচুয়ালি তোমাদের প্রয়োজন না, সিলেবাসে এটা একটা মেজর পার্ট। এই জন্য আমি দুটো পার্ট মানে দুটো স্লাইড স্কিপ করে দিয়েছি। আর এখানে কি বলছে দেখো, টিপিক্যালি বেটার যে ভ্যালুটা এটা হচ্ছে কি কম্পোনেন্টের কারেন্ট, এটা 50 থেকে 200 পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তার মানে কি বিটা আর টিপিক্যালি রানিং ফ্রম এ ফিউ 100 ohms টু ম্যাক্সিমাম 6 কিলো ohms টু 7 কিলো ohms পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এখানে একটা এডিশনাল টার্ম চলে আসে, দেখো তো এই টার্মটা আগে ছিল না, এডিশনাল রেজিস্ট্যান্স চলে আসে। ঠিক আছে, এটাকে আমরা বলছি আউটপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবং এই যে মডেলটা এটাকে আমরা বলতে পারি অলমোস্ট দিস ইজ দ্য ফাইনাল মডেল অথবা আর্লি মডেল ফর দ্য কমন এমিটার কনফিগারেশন অফ ডিজিটি ইনক্লুডিং দ্য এফেক্টস অফ আরও আউটপুট রেজিস্ট্যান্স। এখন এই আরও যেটা আমরা বলছি আউটপুট রেজিস্ট্যান্স, কিছু কিছু প্রবলেমে তোমাকে আরওটা কনসিডার করা লাগতে পারে, আবার কিছু কিছু প্রবলেমে তোমাকে আরওটা কনসিডার করা নাও লাগতে পারে। বাট কখন কনসিডার করা লাগবে কখন করা লাগবে না, এটা ম্যাথ টু ম্যাথ ভেরি করবে। আমরা যখন ম্যাথ করবো তখন দেখা পাবো এটা কখন কনসিডার করবো কখন করবো না। এখন আমরা সিম্পল একটা এক্সাম্পলে চলে যাই। তার আগে এটাও যদিও তোমাদের প্রয়োজন নাই, এটা হচ্ছে আরএ ট্রান্সফার মডেল ফর কমন বেস কনফিগারেশন। আমরা কি কমন বেস কনফিগারেশন তোমাদের দেখাচ্ছি পর্যন্ত দেখাইনি, জাস্ট একটু রিলেট করে দেখ। এই সার্কিটটা দেখি কি মনে হচ্ছে কি কমন বেস কনফিগারেশন না? কেন দেখো তো বেস কনফিগারেশন মাঝখানে আছে, এর পাশে কি আছে এমিটার, এর পাশে কি আছে কালেক্টর। এটা কোন ধরনের ট্রান্সফার বলতো, এনপিএন নাকি পিএনপি? এটা পিএনপি। ঠিক আছে, এটা হচ্ছে কমন বেস কনফিগারেশন। এখানেও এটাকেও চাইলে কি আমরা আরএ ট্রান্সফার মডেল দিয়ে রিপ্লেস করে দিতে পারি। সেক্ষেত্রে কি দেখো, এই তোমার এই যে এমিটার ও বেসের মাঝখানে চলে আসবে কি ডায়োড, আর কালেক্টর ও বেসের মাঝখানে চলে আসবে কি একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। সেক্ষেত্রে কারেন্ট সোর্সের ভ্যালুটা কি হবে আলফা ইনটু আই, কারণ আমরা জানি কমন বেস কনফিগারেশনের জন্য গেইন যেটা গেইনটা কি আলফা না, তাই এটা চলে আসবে আলফা ইনটু আই। সো আলটিমেটলি মডেলটা দাঁড়াবে কি, এই যে এরকম একটা মডেল দাঁড়াবে, এমিটার ও বেসের মাঝখানে কি আছে আর এই কালেক্টর বেসের মাঝখানে কি আছে আলফা ইনটু আই, আর এটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স। এটা যেটা আমরা কনসিডার করতে পারি নাও পারি, বাট একটু খেয়াল করে দেখো কমন এমিটার কনফিগারেশনে এটা ছিল বিটা আই, এখানে আছে কি এখানে আছে শুধুমাত্র আর এটা কেন একটু বলো তো। মনে আছে যে আলফার যে ভ্যালুটা, এটা ভ্যালুটা টিপিক্যালি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0.9 ছিল না, 1 ছিল না, অলমোস্ট ইকুয়াল টু 1 ছিল। এই জন্য অ্যাকচুয়ালি এখানে আলফা নাই, এখানে শুধুমাত্র কি আছে আর আছে। ঠিক আছে, তো এই কমন বেস কনফিগারেশন আমরা লাগবে না, আমরা অ্যাকচুয়ালি কমন এমিটার কনফিগারেশন দিয়ে তোমাদের দেখাবো। এখন একটু চলে আসি আসল জিনিসে চলে আসি, বলো এটা কোন ধরনের বাইসিং? একটু আগে পড়ে আসছি আমরা, পিটিআর ভোল্টেজ ডিভাইডার। একটু আগে পড়ে আসছি, এটা কি ভোল্টেজ ডিভাইডার বাইসিং না, তাই না? তো এই যে এই ভোল্টেজ ডিভাইডার বাইসিংটাকে আমরা এখন এসি অ্যানালিসিস করতে হবে। এসি অ্যানালিসিস করার জন্য ফার্স্টে কি করতে হবে আমাকে ডিসি গুলোকে জিরো করে দিতে হবে। ডিসি গুলো বাদ, এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। তো ডিসি যেগুলো আছে সেগুলো শর্ট করে দিব। ঠিক আছে, শর্ট করব না গ্রাউন্ড করব? গ্রাউন্ড করে দিব। ক্যাপাসিটর যেগুলো আছে সেগুলো কি করব শর্ট করে দিব। তারপর দেখো যে কোনো এলিমেন্ট বাইপাস হচ্ছে কিনা, যদি বাইপাসটা বাদ দিয়ে দিব তারপরে সার্কিটটা সুন্দর করে ড্র করব। তো ড্র করার পর যে সার্কিট আছে একটু আমরা দেখে আসছি না দেখি। এখন আমার কাজ হচ্ছে এই যে ট্রান্সফার মডেলটা, এই যে ট্রান্সফারটা এটাকে এখন রিপ্লেস করতে হবে। কাকে দিয়ে রিপ্লেস করতে হবে? ডায়োড আর এই ট্রান্সফার মডেল দিয়ে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, আমি এটা একটু বোর্ডে দেখাই, ফার্স্ট ক্লাস দেখাই।
দেখো এই ভোল্টেজ ডিভাইডার ব্যালেন্সিং এর জন্য এসি ইকুইভ্যালেন্ট সাইন কি এটা না, এটা একটু আগে আমরা দেখে আসছি, এটা কি এসি ইকুইভ্যালেন্ট সাইনটা এরকম হয় না দেখতে, এরকম হয়। এখন আমাদের কাজ কি, এই ট্রান্সটারটাকে কি দিয়ে রিপ্লেস করতে হবে, মডেল দিয়ে। মডেল দিয়ে রিপ্লেস করতে হবে। মডেলটা তো কেমন ছিল বলো তো, মডেলটা কেমন, মডেলটা এরকম না, বলো মডেলটা এরকম, আর এটা আসলে মডেল কি এটা না, Yes, আর sir. এটা কি AC equivalent circuit. এই এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আমার কি করতে হবে, ট্রানজিস্টরটাকে মডেল দিয়ে রিপ্লেস করতে হবে, রিপ্লেস করা, ঠিক আছে, রিপ্লেস করা মানে তাকে বাদ দিয়ে তাকে সরাই করতে হবে, তার চাই কি নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসতে হবে। তো জিনিসটা দেখো তো এরকম না, আমি কি করলাম এটা মুছে দিলাম, ঠিক আছে, এটা মুছে দিলাম। ট্রান্সটাকে এখন এখানে আছে, মনোযোগ দিয়ে খেয়াল করো, একবার যদি ইয়ে করো মানে বুঝে যাও বাকিগুলো সফটওয়্যারটা খুব বেশি কষ্ট হবে না। তাহলে বলো তো এখানে এইটা কি কি ছিল আমার বলো তো, এমিটার যদি আমি বড়তে লিখছি বাট আমরা লিখে রেজিস্ট করবো সব কিছু ছোট ধরে যাবে, এটা এমিটার না, এটা কি ছিল আমার কালেক্টর। ওই সার্কিট একটু খেয়াল করে দেখো তো, ও বেস এবং এমিটার মাঝখানে কি আছে, কি আছে, তাহলে এখানে বেস এবং এমিটার মাঝখানে কি আসবে, Resistance. অথবা আমি কি এরকম ভাবে করতে পারি, বেসের সাথে বেস জোড়া লাগালাম, ঠিক আছে, এই এমিটারের সাথে এটা জোড়া লাগালাম, সেটা কি করতে পারি, পারি না, Yes, sir. করতে পারি না বলো, এই বেসের সাথে এটার বেস জোড়া লাগালাম, মানে আমার তো ফিট ইন করতে হবে, এটাকে সরা শুনলাম সরে এটার জায়গায় ওইটা নিয়ে আসবে, তো বেসের সাথে কি বেস জোড়া লাগালাম, আর এমিটারের সাথে কি করলাম, এমিটার জোড়া লাগালাম, আর এখানে কারেক্টর, এটা কি কারেক্টর টাইম ছিল না, এই কারেক্টরকে কি করলাম তখন তার সাথে কি জোড়া লাগাবো, আরে জোড়া লাগাতে পারি, এটা কি বুঝতে পারছো সবাই, জোড়া যদি লাগাই তাহলে বলো তো সার্কিটটা দেখতে কিরকম হয়, এটা হয় দেখতে সার্কিটটা জোড়া লাগানোর পরে এতটুকু তো ঠিক ছিল, দেখো তো বেস এবং এমিটার মাঝখানে কি চলে আসছে, বিটা, এই কালেক্টরের আগে দেখো তো এই জিনিসগুলো চলে আসছে না, এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আর আউটপুট রেজিস্ট্যান্স চলে আসছে, তার সাথে কি চলে আসছে, ওই যে আরসি যেটা ছিল সেই আরসি টা চলে আসছে না, বুঝতে পারছো, ভালো করে চিন্তা করে দেখো, ব্রেনটা ইউজ করো, আসে জোড়া করার পর এটা আসে, Yes, sir. এই সাইডটা আসে, পরীক্ষা করতে পারবা, আমি তো ভোল্ট সবচেয়ে কঠিনটা দেখানো হয়েছে, ভোল্টেজ ডিভাইডার বায়াস যেটা সেটা দেখানো হয়েছে, তার থেকে সিম্পল কি ফিক্সড বায়াস আর এমিটার বায়াস, এই এক্সাম্পলটা ফিক্সড বায়াসের জন্য আমরা সলভ করব, এমিটার বায়াসের জন্য আমরা সলভ করব। এখন এই যে সার্কিটটা এটা হচ্ছে কি আরডি ট্রানজিস্টর মডেল দিয়ে রিপ্লেস করার পর যে সার্কিট সেটা, এখন আমি গিয়ে ফার্দার অ্যানালাইসিস করতে পারি, বুঝা গেছে, এখন আমি যদি অ্যানালাইসিস করতে যাই আমরা দেখি, ফার্স্টে আমরা বের করব হচ্ছে ZI, মানে আমাদের ইনপুট ইম্পিডেন্স বের করতে হবে, তো আমরা জানি ইনপুট ইম্পিডেন্স যদি বের করতে চাই, দেখো এখানে নিচে দেওয়া আছে না ইনপুট ইম্পিডেন্স, তার মানে কি এটা প্যারালাল কি এটা, তাহলে Z এর জন্য আমরা কি লিখতে পারি R1 প্যারালাল R2 প্যারালাল বিটা, বাট এখানে বিটা হচ্ছে না কিছু না, আমরা ফার্স্টে R1 এবং R2 প্যারালাল করে সেটাকে হচ্ছে R প্রাইম, তারপর কি R প্রাইম প্যারালাল কি বিটা, এখন ইনপুট ইম্পিডেন্স আমাদের চলে আসলো, তাহলে আমাদের কাজ কি আউটপুট ইম্পিডেন্স বের করা, আউটপুট ইম্পিডেন্স দেখো তো কোথায় ক্লিক করা আছে, এখানে ক্লিক করা আছে না, এখানে যদি তুমি তাকাও এই দুটো রেশিও তোমার প্যারালাল, এটা কি এটা হচ্ছে আরও, এটা কি আছে আরসি, তাহলে আমি কি লিখতে পারি আরসি প্যারালাল আরও লিখতে পারি, বাট এখানে একটা ক্লজ আছে, সেই ক্লজটা কি আরওটা যদি 10 আরসি সমান হয় অথবা তার থেকে যদি বড় হয়, এখানে এই যে আরওটা যদি এই আরসি
10 গুণের সমান বা তার থেকে বড় হয়, তাহলে কি কারেন্টকে এখান থেকে ফ্লো করবে নাকি এখান থেকে চলে আসবে? RC তে চলে আসবে। আর ওটা কি তখন থাকবে? তখন আমি যেটা আউটপুট কষ্ট লিখতে পারি কি RC, অথবা একটা সিম্পল জিনিস, এই দুটো রেজিস্ট্যান্স প্যারালাল, সরি এটা বলা যায় RC প্যারালাল, মানে কি 1/RC প্লাস 1/R, জিনিসটা এরকম না? এখন এই R টা যদি অনেক বড় হয় টেন্স টু ইনফিনিটি, 1/infinity মানে কত বড়? 0, তখন z টা আউটপুট কষ্ট কি হয়ে যায়? RC হয়ে যায়। বুঝে গেছে? ইকুয়েশন তো দেখাতে পারি। এখন আমাদের z ইনপুট চলে আসছে, z আউটপুট চলে আসছে, বের করতে হবে কি গেইন বের করতে হবে, কারণ আমরা কি এসি অ্যানালিসিস করতেছি, মানে ইনপুটে কিছুতে দিচ্ছি আউটপুটে বড় অংশ পাচ্ছি, অবশ্যই এটা কি থাকবে গেইন থাকবে। তো আমরা এখানে ভোল্টেজ গেইন বের করব, সেটা বের করার জন্য আমাদেরকে আউটপুট ভোল্টেজটা বের করতে হবে। তা আউটপুট ভোল্টেজটা কি বের করতেছি সেটা দেখো। আউটপুট ভোল্টেজ দেখো তো কোথায় মার্ক করা আছে? এখানে না? মানে কি এই যে টার্মিনাল এখানে পাচ্ছি হচ্ছে আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ বের করতে গেলে আমি কি ফার্স্টে এই রেজিস্ট্যান্সকে প্যারালাল করতে পারি, আর RC কে প্যারালাল করে একটা ধরতে পারি। Yes, sir. এখন একটা যদি ধরি, সাপোজ এটা নাই, ঠিক আছে, যদি এটা আছে, এটা কি কারেন্ট সোর্স না? তাহলে এখান থেকে যে কারেন্ট এখান থেকে ঢুকবে, কারেন্ট কিন্তু রেজিস্ট্যান্স গুণ করলে তো আমরা ভোল্টেজ পেয়ে যাচ্ছি, পাচ্ছি না? তাহলে দেখো ফার্স্টে কি করতেছি আমরা RC প্যারালাল R, ঠিক আছে, এবং এখান থেকে এই কারেন্টটা ঢুকতেছে না? এখন ভোল্টেজ সোর্স এখানে দেওয়া আছে প্লাস, এখানে দেওয়া আছে মাইনাস, তো কারেন্ট কি প্লাস ঢুকতেছে না মাইনাস ঢুকতেছে? রাতে ঢুকবে। এখানে নিচে ঢুকতেছে, কারেন্ট এসে নিচে দিকে না, এটা এসে এভাবে ঢুকবে না? Yes, sir. প্লাস ঢুকতেছে না প্লাজে ঢুকতেছে। মাইনাস ঢুকতেছে? আচ্ছা, মাইনাস। এটা হচ্ছে প্লাস এটা মাইনাস। আচ্ছা, আচ্ছা। এই জন্য সামনে কি চলে আসছে একটা মাইনাস চলে আসছে। তাহলে আমি কি লিখতে পারি? ভি আউটপুট ইকুয়াল টু মাইনাস বিটা আইবি ইনটু RC প্যারালাল R। এখন এখানে খেয়াল করে দেখো, বিটার ভ্যালুটা অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে, RC আর দেওয়া থাকবে। আইবি কে আমরা বের করছি, আইবি কোনটা? আইবি হচ্ছে এই যে এখান থেকে যে কারেন্টটা ফ্লো করে, এই যে এখান থেকে যে কারেন্টটা ফ্লো করে, দ্যাট ইজ কল্ড আইবি। আইবি যদি বের করতে চাই তাহলে আমাদের ফর্মুলা কি হবে বলতো? এই রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স। এখন এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ কি হবে দেখো তো, এই তিনটা রেজিস্ট্যান্স কিন্তু প্যারালাল ব্রাঞ্চে ভোল্টেজ সেম থাকে। তাহলে আমার এখানে যদি ভোল্টেজ VI হয়, তাহলে এই তিনটা ব্রাঞ্চে একমাত্র ভোল্টেজ কি হবে? VI হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি VI ডিভাইডেড বাই বিটা I। দেখা যাচ্ছে? তাহলে দেখো তো এই যে রিলেশনশিপটা আমি পেলাম, সেখান থেকে VI টাকে যদি আমি V ডট এর নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসার পর যে ইকুয়েশন দাঁড়াবে দ্যাট ইজ কল্ড আওয়ার AV অথবা ভোল্টেজ গেইন। তাহলে ভোল্টেজ গেইন ইকুয়েশনটা কি দাঁড়ায়? মাইনাস RC প্যারালাল RO ডিভাইডেড বাই R। এখন এইখানে সেম কথা, যদি তোমার RO টা 10 RC বা তার থেকে বড় হয়, তখন আমরা কি করতে পারি? R টাকে বাদ দিতে পারি। বাদ দিলে তখন ইকুয়েশনটা দাঁড়াবে কি? RC ডিভাইডেড বাই R। বুঝে গেছে? আমরা জাস্ট থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন দিলাম, নেক্সট উইক আমরা ইনশাআল্লাহ ম্যাথ করব। ক্লিয়ার? এটাতে বুঝতে কারো কোনো সমস্যা আছে? minus RC, minus last equation से minus এই যে এখানে মাইনাস রয়েছে, এখানে দেখ একদম লাস্টে minus আর মাইনাস দেওয়া আছে। minus মাইনাস আছে। আছে তো? আচ্ছা বুঝা যাচ্ছে মাইনাস আছে। ঠিক আছে? এই গেইনটা কেন মাইনাস? গেইনটা কিন্তু মাইনাস আসে, ঠিক আছে? গেইনটা মাইনাস আসে কেন? কারণ আউটপুটটা মাইনাস আসে। এখন তোমরা যখন ল্যাবে এক্সপেরিমেন্ট করবা, মেবি 6 অথবা 7 হ্যাঁ 7 নম্বর এক্সপেরিমেন্ট, 7 নম্বর এক্সপেরিমেন্টে আমরা অ্যাকচুয়ালি একটা কম্পারেটিভ অ্যামপ্লিফায়ার তোমাদেরকে দেখাই। তখন সেখানে দেখবা আমরা ইনপুটে যেটা দেই, আউটপুটে তার অ্যামপ্লিফাইড ভার্সন পাই, বাট তার চেঞ্জ হয়ে যায়, ওয়েভ শেপের 180 ডিগ্রি শিফট দেখা যায়। মানে যেহেতু পজিটিভ সাইকেল ছিল, আউটপুটে সেটা হয়ে যাবে নেগেটিভ। এই শিফটটা অ্যাকচুয়ালি এ মাইনাসের জন্য আসে, ঠিক আছে? এটা তোমাদের ল্যাবে বলবে, যদিও ওতে ক্লাস নেই আমার পরে, এই উইকে নাই আর। এই জন্য শুরু এখন ক্লাসে নেই। ওর সি তাই না? Yes, sir.